আসসালামু আলাইকুম। আমাদের স্থির তড়িতের চ্যাপ্টার চলছিল। আমরা আজকে স্থির তড়িতের সেকেন্ড লেকচার নিয়ে আলোচনা করব, অর্থাৎ অনলাইনে এটা হচ্ছে সেকেন্ড লেকচার। ওকে, 02 স্থির তড়িৎ লেকচার 02। আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে একটা চার্জিত মানে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্য দিয়ে, মানে একটা চার্জ আছে, ওই চার্জ তো তার চার সাইডে তোমার তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে। তো একটা স্থির চার্জ তার চারিপাশে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে, অথবা খুবই ধীর গতিতে গতিশীল একটা চার্জ তার চারিদিকে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি করবে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো চার্জিত কণা থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে ওটাই আমরা আজকে কি করব, আলোচনা করব। তাহলে আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে যে একটি তড়িৎ ক্ষেত্রে একটি চার্জিত কণা। ওকে, অর্থাৎ একটা তড়িৎ ক্ষেত্রে একটা চার্জিত কণা কি অভিজ্ঞতা লাভ করবে ওটাই আমরা আজকে কি করব, দেখব। এখন প্রথম যে কথা হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রটা কার, একটা স্থির চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র, অথবা খুবই ধীর গতিতে গতিশীল একটা চার্জের ক্ষেত্রে তার চারপাশে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো চার্জ পার্টিকেল থাকে তাহলে সে কি অভিজ্ঞতা লাভ করবে আমরা আজকে সেটা জানবো। ওকে, এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এরকম যে স্থির চার্জ যদি স্থির না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য নয়। এটা কিন্তু না। আমি বলেছিলাম যখন কুলম্বের সূত্রের লিমিটেশনগুলো বলেছিলাম, তখন বলেছিলাম যে দুইটা চার্জের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, ঠিক আছে, তাহলে ওইখানে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। ক্লিয়ার? কিন্তু যদি দুইটা চার্জের মধ্যে আপেক্ষিক বেগ শূন্য থাকে তাহলে প্রযোজ্য হবে। এখন আমি যে তড়িৎ ক্ষেত্র নিয়ে কথা বলবো সেই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে একটা স্থির চার্জ। প্লিজ, একটা স্থির চার্জের জন্য তার চারপাশে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা চার্জ পার্টিকেল রাখি, তাহলে সেক্ষেত্রে ওই চার্জ পার্টিকেলটা কী অভিজ্ঞতা লাভ করবে ওটা আমরা দেখব। কিন্তু যে তড়িৎ ক্ষেত্রের কথা বলছি এটা একটা স্থির চার্জের জন্য সৃষ্টি হতে পারে, অথবা একাধিক স্থির চার্জের জন্য সৃষ্টি হতে পারে, কোনো সমস্যা নাই এতে। হ্যাঁ, আবার এটাও হতে পারে যে চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র আমরা বিবেচনা করছি সে চার্জগুলো স্থির না থেকে হালকা খুবই স্লো গতিতে গতিশীল হতে পারে। এখন স্লো গতিতে যদি কোনো চার্জ গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ফ্যাক্টর থাকে, সেটা হচ্ছে কি চুম্বক ক্ষেত্র চারদিকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু স্লো গতিতে কোনো ইলেকট্রন যদি যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তেমন একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় না। মানে ধরে নিই আমরা যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় না। ক্লিয়ার? মানে কারোর ডাউট থাকতে পারে, ওই জন্য বলে দিলাম যে চার্জ স্থির থাকলে তার চারপাশে যে তড়িৎ ক্ষেত্র থাকবে এটা আমরা জানি, কিন্তু চার্জ যদি হালকা গতিশীল থাকে তাহলে তার চারপাশে তড়িৎ ক্ষেত্রের পাশাপাশি চুম্বক ক্ষেত্র তৈরি হতে পারে কি না, না, হবে না। ঠিক আছে, আর হলেও সেটা খুবই নেগলিজেবল, ওই জন্য আমরা এটা বাদ দিই। ওকে, আচ্ছা, তাহলে একটা চার্জিত, এটা মনে করো এটা একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? তো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা চার্জ আছে বা চার্জ পার্টিকেল আছে, যে চার্জ পার্টিকেলের চার্জ হচ্ছে কিউ। ঠিক আছে, তাহলে এর ওপর এই যে অভিজ্ঞতা লাভ করবে সেই অভিজ্ঞতাটা কি, এই একটা ফোর্স লাভ করবে। সেই ফোর্সটা কত? F ইজ ইকুয়াল টু কিউ ই। ক্লিয়ার? অর্থাৎ একটা তড়িৎ ক্ষেত্রে একটা চার্জিত কণা যে অভিজ্ঞতা লাভ করবে, অভিজ্ঞতা বলতে যে বল লাভ করবে, সে বলটা হচ্ছে F ইজ ইকুয়াল টু কিউ ই। ওকে, এখন ইটা কি ভালো করে বুঝে নাও। ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান কোন বিন্দুতে? যেই বিন্দুতে
তোমার চার্জিত মানে যে বিন্দুতে চার্জিত পার্টিকেলের ওপর তুমি বলটা নির্ণয় করছো। ক্লিয়ার? অর্থাৎ এই চার্জিত পার্টিকেল যে জায়গায় আছে সেই জায়গাতে তড়িৎ ক্ষেত্রের মানটা হচ্ছে ই। ক্লিয়ার? আচ্ছা। আর কিউ হচ্ছে যে চার্জ তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকবে সে চার্জ, আর এফটা হচ্ছে ওই চার্জের ওপর কি প্রযুক্ত বল। এখন এই ইটার আরেকটা তথ্য আছে, সেটা হচ্ছে ইটা হচ্ছে, আবারও বলে নিই, ইটা হচ্ছে যেই বিন্দুতে চার্জিত পার্টিকেল আছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। এখন ওই তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি কাদের দ্বারা? ওই চার্জ ব্যতীত অন্য চার্জগুলোর জন্য। আমি ভালো করে হয়তো বুঝাতে পারছি না, আমি আবারও বলছি। দেখো, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো চার্জিত পার্টিকেল যদি থাকে তাহলে ওই চার্জিত পার্টিকেল যে ফোর্সটা অনুভব করবে সেটা হচ্ছে এফ ইজিক্যাল টু কিউই। ইটা হচ্ছে যেই বিন্দুতে চার্জিত পার্টিকেল ফোর্স অনুভব করবে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান। ঠিক আছে? আর এই তড়িৎ ক্ষেত্রটা একটা চার্জ কিংবা অনেকগুলো চার্জের জন্য সৃষ্টি হতে পারে। অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রটা অনেকগুলো চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র হতে পারে। ক্লিয়ার? কিন্তু যে চার্জ তুমি মানে যে চার্জ বল অনুভব করছে তার জন্য সৃষ্ট কিন্তু তড়িৎ ক্ষেত্র এটা নয়। মনে করো এইখানে Q1, Q2, Q3 চার্জ আছে, তাহলে এই তড়িৎ মানে এই বিন্দু কার তড়িৎ ক্ষেত্রে আছে? Q1, Q2, Q3 এই তিনটা চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে। তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান ইটা হচ্ছে কি এই তিনটা চার্জের জন্য এই বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রটা পাবো সেই তড়িৎ ক্ষেত্রের লব্ধি তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে? কিন্তু এই চার্জের জন্য না, যে চার্জের উপর ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ যে চার্জ তড়িৎ ক্ষেত্রে চলাচল করছে বা তড়িৎ ক্ষেত্রে আছে, যে চার্জের উপর তুমি ফোর্সটা নির্ণয় করছো সেই চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র কিন্তু না। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন এফ এর ডিরেকশন ভালো করে দেখে নাও। কিউ যদি পজিটিভ হয়, কিউ যদি কি হয়? পজিটিভ হয়, তাহলে এফ এর ডিরেকশন যেদিকে, অর্থাৎ কিউ যদি পজিটিভ হয়, অর্থাৎ যে চার্জটা তড়িৎ ক্ষেত্রে আছে সেই চার্জটা যদি পজিটিভ হয় তাহলে ওর ওপর যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেই ফোর্সের ডিরেকশন হবে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনের দিকে। আর যদি তড়িৎ ক্ষেত্রে যে চার্জের ওপর আমি ফোর্স নির্ণয় করব সেই চার্জ যদি নেগেটিভ হয় তাহলে ওই চার্জের ওপর যে ফোর্সটা অ্যাপ্লাই করবে তড়িৎ ক্ষেত্র ওই ফোর্সের ডিরেকশন হবে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনে কোন দিকে? বিপরীত দিকে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে আমরা এই টপিক থেকে বিদায় নিব। ওকে, তাহলে এটা মিশিয়ে দিলাম। দেখো, এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, কোনো একটা চার্জের জন্য অথবা অনেকগুলো চার্জের জন্য সৃষ্ট একটা তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে একটা কিউ চার্জ আছে। ঠিক আছে? আর এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হচ্ছে E1। ওকে, তড়িৎ ক্ষেত্র কত? 1 E1। তাহলে এই বিন্দুতে কিউ চার্জের উপর প্রযুক্ত যে বল সেটা হচ্ছে F কিউ E1। ওকে, এখন তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে ধরে নাও এই কিউ চার্জটা আছে। এখন এই বিন্দুতে ধরে নাও তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে E2, মানে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান E2, তার মানে তড়িৎ ক্ষেত্র E2। তাহলে এই বিন্দুতে ওই কিউ চার্জ যে ফোর্সটা, এটা 1 দিলাম F1, কিউ চার্জটা যে ফোর্স অনুভব করবে সেটা হচ্ছে F2 ইজিক্যাল টু কিউ E2। ওকে, আচ্ছা, এখন এই বিন্দুতে ধরে নাও কিউ চার্জটা আছে, তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হচ্ছে E3, তাহলে এই বিন্দুতে কিউ চার্জ কর্তৃক অনুভবকৃত বল F3 হচ্ছে কিউ E3। ওকে, বোঝাতে পেরেছি? অর্থাৎ একটা তড়িৎ ক্ষেত্রে কোনো চার্জ পার্টিকেল যদি থাকে তাহলে ওই চার্জ পার্টিকেল যে ফোর্সটা অনুভব করবে সে ফোর্স ইকুয়াল টু হচ্ছে ওই চার্জ পার্টিকেলের চার্জ ইনটু যে বিন্দুতে চার্জ পার্টিকেলটা আছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান যেটা, সেটা ভেক্টর আকারে আর কি লিখবো, তড়িৎ ক্ষেত্র যেটা সেই তড়িৎ ক্ষেত্র। ওকে, দেখো আলাদা আলাদা বিন্দুতে আমরা ওই চার্জের ওপর কি নির্ণয় করেছি? বল নির্ণয় করেছি। আলাদা আলাদা বিন্দুতে ওই চার্জের ওপর বল হচ্ছে ওই চার্জের চার্জ ইনটু কি ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের কি মান, ওই বিন্দুতে বা তড়িৎ ক্ষেত্রের মান বললে ভুল হবে, ওই বিন্দুতে আর কি তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? আচ্ছা,
আর ডিরেকশনের কথা তো বলে দিয়েছি, যে বিন্দুতে আমি ফোর্স নির্ণয় করব ওই বিন্দুতে যদি মানে ফোর্সের ডিরেকশন হবে, যদি কিউ যদি পজিটিভ হয় তাহলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক যেদিকে ফোর্সের দিকও কি সেদিকে, আর কিউ যদি নেগেটিভ হয় তাহলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক বা তড়িৎ ক্ষেত্রের দিক যেদিকে ফোর্সের দিক তার কোন দিকে, বিপরীত দিকে। ক্লিয়ার? তার মানে আমরা যে সূত্রটা দেখেছিলাম F ইজ ইকুয়াল টু কিউ ই, এই সূত্রতে কিউ এর যখন মান তুমি বসাবা তখন তোমাকে চিহ্ন সহ মান বসাতে হবে, চিহ্ন সহ কি বসাতে হবে, মান বসাতে হবে। ওকে, ক্লিয়ার? কিউ যদি পজিটিভ হয় তাহলে দেখবা এফ ই ডিরেকশন একই দিকে, কিউ যদি নেগেটিভ হয় তার মানে নির্দেশ করবে এফ আর ই সমান সমান, বাট মানে ই এফ আর ই সমান্তরাল, বাট এফ আর ই এর ডিরেকশন কি মুখী, বিপরীতমুখী। ওকে, আচ্ছা এইটা গেল। এখন আমরা তো এইটা দেখলাম, আমরা এই যে তিনটা বিন্দুতে তিনটা দেখলাম। এখন যদি এরকম ঘটনা ঘটে যে তিনটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান এবং দিক সেম, তাহলে তিনটা বিন্দুতে কিউ তো সেম, তার মানে ই সেম, তার মানে এই পাশ দেখো কিউ ইউ কিউ ই কিউ ই সেম, তার মানে এই পাশও কি সেম হবে, তার মানে এফ সেম, এফ টু এফ থ্রি সেম, তার মানে এফ দিয়ে দিলাম। তার মানে এখান থেকে কি বুঝলাম, যে কোনো তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান এবং ডিরেকশন একই হয়, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রটা যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয়, ঠিক আছে, তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে একটা চার্জিত পার্টিকেল যে ফোর্সটা অনুভব করবে সেই ফোর্সের মান অলওয়েজ কি হবে, সমান হবে, এবং ডিরেকশনও কি হবে, প্রত্যেকটা ফোর্সের ডিরেকশনও কি হবে, একই দিকে হবে। ক্লিয়ার? যেমন ধরে নাও, প্লিজ এদিকে দেখো, এইটা একটা এটা একটা তড়িৎ ক্ষেত্র, এটা একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রটা ডিরেকশন এদিকে, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই তড়িৎ ক্ষেত্রের, এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ এর প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে এদিকে এবং মান হচ্ছে ই। তার মানে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের, প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান এবং ডিরেকশন সেম, তার মানে এটা সুষম তড়িৎ ক্ষেত্র। এখন এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই বিন্দুতে যদি কিউ চার্জ রাখি, তাহলে এই বিন্দুতে কিউ চার্জ এফ ইজ ইকুয়াল টু কিউ ই ফোর্স যদি অনুভব করে, তাহলে এই বিন্দুতে যদি কিউ চার্জকে রাখি তাহলে এই একই ফোর্স অনুভব করবে, কারণ ই এর মান সেম, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত, কিউ। ওকে, তার মানে ফোর্সের কোনো কি নাই, চেঞ্জ নাই, কারণ কার, তাহলে ফোর্স চেঞ্জ হচ্ছে কার কারণে, তড়িৎ ক্ষেত্রের কারণে। তড়িৎ ক্ষেত্র যদি সুষম হয় তাহলে প্রত্যেকটা বিন্দুতে একটা চার্জিত কোনো একই ফোর্স অনুভব করবে, আর যদি তড়িৎ ক্ষেত্র সুষম না হয়ে অসুষম হয় তাহলে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান চেঞ্জ হবে, তখন প্রত্যেকটা বিন্দুতে গিয়ে চার্জিত কণা আলাদা আলাদা ফোর্স কি করবে, অনুভব করবে। ক্লিয়ার? তো আমার এটা বলা কেন বললাম, কারণ আমরা যখন যাব সামনের দিকে তখন সুষম এবং অসুষম তড়িৎ ক্ষেত্রের কথা বলবো এবং ওগুলো নিয়ে কাজ করব। তাহলে তোমার যদি এখন জানা থাকে যে সুষম তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে একটা চার্জিত পার্টিকেলের ওপর ফোর্স সব সময় কি থাকে, সেম থাকে, তাহলে তোমার সুবিধা হবে পরবর্তী প্রবলেমগুলো সলিউশন করার জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন একটা প্রবলেম করি, যে প্রবলেমটা হচ্ছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, এখানে একটা ইলেকট্রন আছে। তো 1 নম্বর প্রশ্ন, তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে এদিকে, বলো তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে, এই এ লাইনটা দ্বারা বোঝাচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে এদিকে এবং তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে ই, এবং এটা দ্বারা বোঝাচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রটা কি ক্ষেত্র? সুষম তড়িৎ ক্ষেত্র, যে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে কি এদিকে আর মান হচ্ছে কি ই প্রত্যেকটা বিন্দুতে। ওকে, তাহলে এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে চার্জ একই ফোর্স অনুভব করবে না, করবে না, একই ফোর্স অনুভব করবে। ওকে, এবার দেখো ইলেকট্রন এখানে আছে। এখন এই ইলেকট্রন এই তড়িৎ ক্ষেত্রের মাঝে এখানে আছে, তাহলে এ কোন দিকে ফোর্স অনুভব করবে? তাহলে তড়িৎ ক্ষেত্র এখানে আছে, তাহলে মানে চার্জ এখানে আছে, তাহলে এই বিন্দুতে সে ফোর্সটা যেটা অনুভব করবে সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কিউ ই। ওকে,
এখন দেখো তো, এর চার্জ পজিটিভ, এর চার্জ কিউ ধরেছি, তো ইলেকট্রনের চার্জ কিউ, তো কিউ পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। তাহলে কিউ যদি নেগেটিভ হয় তাহলে এই বিন্দুতে এফ এর ডিরেকশন হবে ই এর ডিরেকশনে কোন দিকে? বিপরীত দিকে। তাহলে এই বিন্দুতে ই এর ডিরেকশন কোন দিকে? দেখো ই এর ডিরেকশন কিন্তু এইদিকে, সুষম। তাহলে প্রত্যেকটা বিন্দুতে ই এর ডিরেকশন কোন দিকে হবে? এইদিকে হবে। তাহলে এই বিন্দুতে ই এর ডিরেকশন কোন দিকে? এইদিকে। তাহলে এই বিন্দুতে ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? এইদিকে। ওকে, তার মানে 1 নম্বর কোশ্চিন হচ্ছে যে এই ইলেকট্রনের ওপর যে ফোর্সটা কাজ করবে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে, সে ফোর্সটা কোন দিকে? তার মানে এক্স অক্ষের কোন দিকে? ঋণাত্মক দিকে। ওকে, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা যদি এদিকে গতিশীল হয়, অর্থাৎ অক্ষের ধনাত্মক দিকে গতিশীল হয়, তাহলে সে কোন দিকে অ্যাসিলারেটেড হবে? মানে মনে করো সমবেগে সে কোন দিকে? অক্ষ বরাবর গতিশীল হলো, সমবেগে অক্ষ বরাবর গতিশীল হলো, তাহলে সে কোন দিকে অ্যাসিলারেটেড হবে এটা জানতে চেয়েছে। আচ্ছা, ইলেকট্রন যদি এদিকে গতিশীল হয় তাহলে বলতো ইলেকট্রনের ওপর যে বলটা প্রয়োগ হবে, প্রত্যেকটা বিন্দুতে যে বলটা প্রয়োগ হবে সেটা এদিকে কিনা? এদিকে। ক্লিয়ার? সে যখন উপরে যাবে তখন তার ফোর্স কোন দিকে কাজ করবে? তার উপরে, এদিকে। তার মানে ইলেকট্রনটা অ্যাসিলারেট হবে কোন দিকে? ইলেকট্রনটা অ্যাসিলারেট হবে এই যে এইভাবে, ঠিক আছে? তার মানে অক্ষের ঋণাত্মক দিকে ইলেকট্রনটা কি হবে? অ্যাসিলারেটেড হবে। তার মানে এটা হচ্ছে কি যে তার বেগের মানটা ঠিক থাকবে কিন্তু তার ডিরেকশনটা চেঞ্জ হবে কোন দিকে? এক্স অক্ষের ঋণাত্মক দিকে। ব্যাপারটা বুঝতে পেরেছো? ওকে, এটা হচ্ছে দ্বিতীয় কোশ্চিন। তৃতীয় কোশ্চিন হচ্ছে ইলেকট্রনটা যদি অক্ষ বরাবর এদিকে না গিয়ে এক্স অক্ষ বরাবর এদিকে যেত তাহলে তার স্পিড কমতো না কমতো না? আচ্ছা, ইলেকট্রনটা যদি এক্স অক্ষের ধনাত্মক এক্স অক্ষের ধনাত্মক বরাবর এদিকে যায় তাহলে ওর উপর ইলেকট্রনের উপর যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা কোন দিকে? এদিকে না? অবশ্যই এদিকে কাজ করবে, কারণ ই এর ডিরেকশন এদিকে আর এফ এর ডিরেকশন এদিকে হবে। কারণ হচ্ছে কি ই যে ইলেকট্রনের যে চার্জ সেটা হচ্ছে কি নেগেটিভ, তাহলে এদিকে ফোর্স অনুভব করবে। এদিকে যদি ফোর্স অনুভব করে, সে যাচ্ছিল এদিকে কিন্তু ফোর্স অনুভব করছে এদিকে, তার মানে তার কি ঘটবে? মন্দন ঘটবে। তার মানে তার ভেলোসিটিটা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে তৃতীয় প্রশ্নের অ্যান্সার হচ্ছে, আমি প্রশ্নগুলো কিন্তু লিখিনি, তৃতীয় প্রশ্নের অ্যান্সার হচ্ছে কি? ভেলোসিটি কমে যাবে। ওকে, ভেলোসিটি কি হয়ে যাবে? কমে যাবে। এইটা হচ্ছে আমার আলোচনার বিষয় ছিল এই টপিকের ক্ষেত্রে। ওকে, তার মানে একটা তড়িৎ ক্ষেত্রে বা একটা মানে অনেকগুলো চার্জ কর্তৃক বা একটা চার্জ কর্তৃক যেটাই হোক না কেন, একটা তড়িৎ ক্ষেত্র যদি সৃষ্টি হয়, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো চার্জিত পার্টিকেল রাখে তাহলে এই পার্টিকেলের ক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে পারে সেটা আমি আলোচনা করার চেষ্টা করলাম। তাহলে আমরা এই টপিকটা ছেড়ে দিচ্ছি। এখন আমরা যাব মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বিভব শক্তি। কি ক্ষেত্রে বিভব শক্তি? আমরা যেহেতু ইলেকট্রিক ফোর্স নিয়ে কাজ করছি বা স্থির তড়িৎ নিয়ে কাজ করছি, তাহলে এখানে আমরা যে বিভব শক্তিটা পাবো সেই বিভব শক্তিটা হচ্ছে তড়িৎ বিভব শক্তি। তাহলে আমরা আজকে আলোচনা করব তড়িৎ বিভব শক্তি নিয়ে। তড়িৎ বিভব শক্তি। ওকে, তাহলে আমাদের আজকের সেকেন্ড যে টপিক, সে টপিকটা হচ্ছে তড়িৎ বিভব শক্তি, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। এখন এইটা যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে আমি সাজেস্ট করব কাজ শক্তি ক্ষমতা যে অধ্যায় আছে সেই অধ্যায়টা ভালো করে বুঝতে হবে। কোন টপিকটা বুঝতে হবে কাজ শক্তি ক্ষমতার? সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স। আমরা এই অধ্যায়ের শুরুতেই শিখেছিলাম যে কুলম্ব বল কিন্তু কনজারভেটিভ ফোর্স। কুলম্ব ফোর্স ইজ কনজার্ভ ইন নেচার। কুলম্ব বলটা কিন্তু প্রকৃতিতে কি থাকে? সংরক্ষিত থাকে। আর এবং একে সংরক্ষণশীল বল কি বলা হয়? কারণ হচ্ছে একটা চার্জিত কণা যদি ঘুরে আবার ওই বিন্দুতে ফেরত আসে তাহলে টোটাল কাজ কিন্তু কত হবে? 0 হবে, যদি সেখানে তার ওপর কুলম্ব বলটা কি করে? কাজ করে। ওকে, তো আমরা যেহেতু বিভব শক্তি আলোচনা করতেছি, তো কাজ শক্তি ক্ষমতাতে তো আর ফেরত যাওয়া সম্ভব না। তো তোমরা যারা কাজ শক্তি ক্ষমতাতে তোমাদের এই বিষয়টাতে ল্যাক আছে,
হয়তো ওই বিষয়টা না করলে এটা ভালো করে ক্লিয়ারভাবে বুঝতে পারবা না। আমি চেষ্টা করব ওই কাজ শক্তি ক্ষমতার যেই ফিল্ডটা থাকলে তুমি এই টপিকটা ভালোভাবে বুঝতে পারবা সেই ফিল্ডটা দেওয়ার। তো আমরা সেই ফিল্ডটাই প্রথমে দেওয়ার শুরু করছি, যে কাজ শক্তি ক্ষমতার কোন ফিল্ডটা থাকলে তুমি এখানে এসে ব্যাপারটা বুঝতে পারবা। ওকে, তো প্রথম কথা হচ্ছে বিভব শক্তিটা কার। ফার্স্ট কোশ্চিন, বিভব শক্তিটা কার, একটা বস্তুর না একটা সিস্টেমের, সেটা আমাকে আগে বুঝতে হবে। ওকে, তো এটা আমরা একটা ন্যাচারাল এক্সাম্পলের সাহায্যে বুঝতে পারি। সেটা হচ্ছে, ধরে নাও তুমি 9-10-এ করেছো, ইন্টারমিডিয়েটে ধরে নাও করনি, কিন্তু 9-10-এর কথা বলছি আমি। 9-10-এ তুমি এটা করেছো যে ধরে নাও একটা এম ভরের বস্তু, এম ভরের বস্তুকে এইখান থেকে কোথায় নিয়ে গেলা, এই উচ্চতায় নিয়ে গেলা। তাহলে এম ভরের বস্তুটা চলে আসলো এই জায়গাতে। এখন এই জায়গাতে বস্তুটার বিভব শক্তি কত? আমরা ছোটবেলায় শিখেছি 9-10-এ mgh। এখন বলো তো, এম ভরের বস্তুকে এইখান থেকে আমি এইচ উচ্চতায় এই জায়গায় নিয়ে গেলাম, ঠিক আছে, আর বললাম যে ওর মধ্যে যে শক্তি সঞ্চিত আছে বা বিভব শক্তি সঞ্চিত আছে সেটা হচ্ছে কত? mgh। কথাটা কি ঠিক? এম ভরের একটা বস্তুকে আমি এইখান থেকে এই উচ্চতায় এই জায়গাতে নিয়ে গেলাম, ওর মধ্যে যে স্থিতি শক্তি জমা হলো বা বিভব শক্তি থাকলো সেটা হচ্ছে mgh। এইভাবে আমি বললাম যে এম ভরের একটা বস্তুকে এই যে উচ্চতা নিয়ে গেলাম, ওই বস্তুর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা থাকলো বা স্থিতি শক্তি জমা হিসেবে জমা থাকলো mgh। কথাটা কি ঠিক? কথাটা 100% ভুল। এটা হচ্ছে এম ভরের বস্তুকে আমি এইচ উচ্চতায় নিয়ে গেলাম, mgh যে শক্তি, এই শক্তি এই এম ভরের বস্তুর বিভব শক্তি না। আচ্ছা, এম ভরের বস্তু যদি বিভব শক্তি হয় তাহলে আমাকে বলো তো, দেখো এইখান থেকে সে কোথায় আছে? এম উচ্চতায় আছে, ওর বিভব শক্তি কত? mgh। আচ্ছা, এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে এইটুকু উচ্চতা হচ্ছে এইচ, গুড, তাহলে এইখান থেকে এটা একটা তল, এটা একটা তল, এই তল থেকে এম ভরের বস্তুটা হচ্ছে এক্স উচ্চতায়। কত উচ্চতায়? এই তল থেকে আছে এম উচ্চতায় আর এই তল থেকে আছে এক্স উচ্চতায়। তাহলে বলতো এই তল থেকে বস্তুটা যদি এম উচ্চতায় থাকে তাহলে এই তলের সাপেক্ষে এই বস্তু এইখানে এই বস্তুর বিভব শক্তি কত হবে? mgx। ঠিক আছে, তাহলে দেখো এই তল থেকে এম ভরের বস্তুকে যখন এইখানে নিয়ে গেলাম, তুমি তখন বলছো এই বস্তুর মধ্যে শক্তি সঞ্চিত আছে বা বিভব শক্তি হচ্ছে কত? mgh। কিন্তু এই তলের যখন বিবেচনা করলাম তখন তুমি বলছো যে এই বস্তুর মধ্যে যে বিভব শক্তি বা স্থিতি শক্তি আছে সেটা হচ্ছে mgx। তাহলে বলো তো, ওই একই বস্তু কিন্তু তুমি বলছো তার বিভব শক্তি একবার mgh, তুমি বলছো তার বিভব শক্তি একবার mgx। তাহলে বলো তো, ওই বস্তুর বিভব শক্তি যদি তার নিজস্ব সম্পত্তি হয় তাহলে তল চেঞ্জ করলা, তল চেঞ্জ করার ফলে তার বিভব শক্তি কেন চেঞ্জ হবে? তার তো একটা নিজস্ব সম্পত্তি। দেখো এই তলের বিবেচনায় এর বিভব শক্তি কত? mgh, এই তলের বিবেচনায় এর বিভব শক্তি কত? mgx। তাহলে বিভব শক্তির ওই বস্তুর যদি পৈতৃক সম্পত্তি হয় বা নিজস্ব সম্পত্তি হয় বা নিজস্ব গুণাবলী হয় তাহলে তো ও তলের উপর নির্ভর করতে যাবে না। কিন্তু দেখো তল চেঞ্জ হচ্ছে, বিভব শক্তি চেঞ্জ হচ্ছে। এটা দ্বারা বোঝা যায় যে বিভব শক্তিটা ওই বস্তুর না। তার বিভব শক্তিটা হচ্ছে, যদি আমি বলি এই তল থেকে বস্তুটাকে এই জায়গাতে নিয়ে গেছি তাহলে বলবো এই বিভব শক্তিটা হচ্ছে এই তল এবং বস্তু মিলে যে সিস্টেম, সেই সিস্টেমের হচ্ছে বিভব শক্তি কত? mgh। যদি আমি এই তল বিবেচনা করি তাহলে বলবো যে এই তল এবং বস্তুর যে সিস্টেম, সেই সিস্টেমের বিভব শক্তি হচ্ছে কত? mgx। ক্লিয়ার? আমি হয়তো বুঝাতে পেরেছি যে বিভব শক্তিটা কারোর পৈতৃক সম্পত্তি না, বিভব শক্তিটা হচ্ছে একটা সিস্টেমের প্রপার্টি বা ধর্ম। অর্থাৎ বিভব শক্তি সবসময় একটা সিস্টেমের হয় দুইটা বস্তু মিলে যদি একটা সিস্টেম হয় তাহলে দুইটা বস্তুর মিলে যদি একটা সিস্টেম হয় তাহলে ওই দুইটা বস্তুর হচ্ছে বিভব শক্তি। যদি তিনটা বস্তু মিলে একটা সিস্টেম হয় তাহলে বিভব শক্তিটা ওই তিনটা বস্তুরই। যদি চারটা বস্তু মিলে একটা সিস্টেম হয় তাহলে চারটা বস্তুরই ওই বিভব শক্তি। তাহলে আমরা 9-10-এ যেটা করেছি সেটা কার বিভব শক্তি? সেটা হচ্ছে পৃথিবী এবং ওই বস্তু মিলে যে সিস্টেম, সেই সিস্টেমের কি শক্তি? বিভব শক্তি। কি ক্লিয়ার? ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমাদের বইগুলোতে ইউজ করা হয় যে ওই বস্তুর বিভব শক্তি? এর কারণ হচ্ছে, শুনে নাও ভালো করে, পৃথিবী থেকে অল্প দূরত্বে একটা বস্তুকে তুমি যখন উঠাবা, ঠিক আছে, তখন আমরা কেন বলি যে ওই বস্তুর বিভব শক্তি ওটা? এই কারণে বলি যে মনে করো একটা বস্তুকে তুমি এভাবে, মনে করো এই যে পয়সাকে এভাবে তুমি ছেড়ে দিয়েছো ওপর দিকে,
ঠিক আছে, ওই ওপরে যাবে, সর্বোচ্চ উপরে যখন যাবে, ঠিক আছে, তখন আমরা বলি যে ওর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়েছে। কেন ওর কথা বলি? বলি এই কারণে যে ও যখন ওপরে উঠে বা নিচে নামে তখন তার গতিশক্তির পরিবর্তনটা আমরা দেখতে পাই, কিন্তু পৃথিবী থেকে যে মারছি পৃথিবীর গতিশক্তির পরিবর্তনটা দেখতে তেমন অবজার্ভ করতে পারি না। যখন ওই বস্তুর মানে পৃথিবী থেকে কোনো ছোড়া বস্তুকে যখন উপরে পাঠাই তখন তার যেহেতু গতিশক্তির পরিবর্তনটা আমরা দেখতে পাই, কিন্তু পৃথিবীর গতিশক্তির পরিবর্তনটা তেমন আমরা অবজার্ভ করতে পারি না, তখন আমরা বলি যে মনে হয় বিভব শক্তিটা বস্তুর মধ্যে বিভব শক্তি মানে যাওয়ার সময় বস্তুর গতিশক্তি কমে ওই গতিশক্তিটা কিসে সঞ্চিত হয়ে গেছে বিভব শক্তিতে, আবার আসার সময় ওই বিভব শক্তি কনভার্ট হয়ে কিসে হয়ে গেছে, পরিণত হয়েছে গতিশক্তিতে। মানে এর অর্থ হচ্ছে আমরা ওই যে বস্তুর গতি বিভব শক্তি বলি, এর কারণ হচ্ছে যে ওই বস্তুর যে বস্তুর কথা বলি ওই বস্তুর গতিশক্তিটা আমাদের চোখে বেশি কি হয় পর্যবেক্ষিত হয়, বা ওই গতিটা আমরা দেখতে পাই, ওর গতিশক্তির পরিবর্তনটা আমরা দেখতে পাই। ওর গতিশক্তির পরিবর্তন যখন আমরা দেখতে পাই তখন আমরা বলি যে বিভব শক্তিটা মনে হচ্ছে ওর, কারণ পৃথিবীর তেমন গতিশক্তির পরিবর্তন আমরা কি করতে পারি না, বুঝতে পারি না। ক্লিয়ার? কিন্তু সম্পত্তি হচ্ছে কি দুইজনেরই, পৃথিবী এবং ওই বস্তু। আমি নিশ্চয় বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু বুঝতে পেরেছ। হ্যাঁ, এটা বুঝতে হবে, না বুঝতে পারলে হবে না। এখন আরেকটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে দেখো, একটা বস্তুকে এম ভরের বস্তুকে ছুঁড়ে তুমি যদি এইচ অন উচ্চতায় দাও তাহলে এই সিস্টেমের বিভব শক্তি হবে mgh1। ক্লিয়ার? একটা বস্তুকে ছুঁড়ে তুমি যদি h2 উচ্চতায় নিয়ে যাও তাহলে এই তল এবং এই বস্তুর সিস্টেম যে সিস্টেম সেই সিস্টেমের মধ্যে যে শক্তি সঞ্চিত হবে সেটা হচ্ছে mgh2। ঠিক আছে, mgh2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যেই দুইজনকে নিয়ে সিস্টেম, সেই দুইজনের মধ্যবর্তী দূরত্ব যদি কি পায় বৃদ্ধি পায় তাহলে ওই সিস্টেমের মধ্যে যে বিভব শক্তির পরিমাণ সেটা কি পাবে, বৃদ্ধি পাবে। সেটা কি পাবে, বৃদ্ধি পাবে। এবং তাই পেয়েছে। দেখো, তল আর বস্তু এখানে, তাহলে সিস্টেমের এই দুইটা সিস্টেম কি, সিস্টেম কাকে কাকে নিয়ে গঠিত, এই তল এবং বস্তু। তাহলে সিস্টেমের এই দুইটা বস্তু, তলকে একটা বস্তু হিসেবে আমি বিবেচনা করছি, সিস্টেমের এই দুইটা বস্তুর মধ্যে দূরত্ব যখন h1 তখন তাদের মধ্যে বিভব শক্তি mgh1। তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যখন h2 তখন তাদের মধ্যে যে সঞ্চিত শক্তি সেটা হচ্ছে mgh2। এখন বলো তো h1 বড় না h2 বড়? অবশ্যই h2 বড়। তার মানে mgh2 বড়, mgh1 ছোট। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে একটা সিস্টেম যদি দুইটা বস্তুকে নিয়ে গঠিত হয় তাহলে দুইটা বস্তুর মধ্যবর্তী ডিস্টেন্স যত বাড়বে, প্লিজ, মধ্যবর্তী ডিস্টেন্স যতই বাড়বে তাদের বিভব শক্তির পরিমাণ ততই বাড়বে, আর যতই কাছে আসবে বিভব শক্তির পরিমাণ ততই কমবে। ক্লিয়ার? তাহলে একটা সিস্টেমের বস্তুগুলো যতগুলো, দুটা বস্তু থাকুক তিনটা বস্তু থাকুক, বস্তুগুলো যখন একজন আরেকজনের সাপেক্ষে দূরে সরে যাবে তখন তাদের মধ্যে যে বিভব শক্তি থাকবে তার পরিমাণ কি হবে, বাড়বে। অর্থাৎ তাদের মধ্যে যে বিভব শক্তির পরিবর্তন সেটা কীভাবে, বৃদ্ধি পাবে। আর যদি কাছাকাছি আসে তাহলে বিভব শক্তি কী পাবে, হ্রাস পাবে। ক্লিয়ার? ওকে, এগুলো কাজ শক্তি ক্ষমতার আমি কিন্তু ফিল দিচ্ছি, কারণ এই ফিল না থাকলে এখানে কিন্তু কাজ হবে না। আচ্ছা, তাহলে এখন যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি যখন 9-10-এ করেছিলা তখন কিন্তু যখন বিভব শক্তি করেছিলা তখন কিন্তু রেফারেন্স ফ্রেম হিসেবে কাউকে ধরে নিয়েছিলা। কাকে ধরেছিলা? ভূমিতে তুমি ধরে নিয়েছিলা বিভব শক্তি 0। যত উপরে গেছে ততই তুমি তখন বিভব শক্তি ইনক্রিজ করেছো। কাকে 0 ধরে? ভূমিকে 0 ধরে। তার মানে ভূমিকে একটা বেস ধরে নিয়েছিলাম যে ভূমিতে বিভব শক্তি, একটা বস্তুর বিভব শক্তি কত বা একটা সিস্টেমের বিভব শক্তি কত, 0। ঠিক? যে বস্তুটা যত উপরে যাচ্ছিল তার বিভব শক্তি তত কী পাচ্ছিল, বৃদ্ধি পাচ্ছিল। এভাবে ধরেছ। কিন্তু এখন তোমার ভিউকে একটু বড় করতে হবে। ঠিক আছে? এখন আমরা ছোট বাচ্চা না যে ভূমিকে বেস ধরে কাজ করব। কারণ আমাদের এখন ভূমি না থেকেও অন্য কোনো বিষয় থাকতে পারে, অন্য কোনো অবজারভেশন থাকতে পারে। ক্লিয়ার? সেটা হচ্ছে কেমন, আমরা এখন ভূমিকে কি ধরবো না, বেস ধরবো না। এখন আমরা কাকে বেস ধরবো? দেখুন, আমরা এখন দুইটা পার্টিকেলের মধ্যবর্তী ডিস্টেন্স, মানে দুইটা পার্টিকেল, মানে 9-10-এ যখন করেছিলাম তখন দুইটা বস্তুর মধ্যে ভূমিকে বেস ধরে নিয়েছিলাম যে এই জায়গাতে
বিভব শক্তি কত? 0। বস্তুটা যদি ওই জায়গাতে মানে দুইটা বস্তু যদি ভূমিতে এসে একত্রিত হয় তাহলে বিভব শক্তি 0। ভূমি থেকে যদি বস্তুটার উচ্চতা বাড়ে তাহলে বিভব শক্তি থাকবে, এটা ধরেছিলাম। কিন্তু এখন আমরা রেফারেন্স হিসেবে এটা ধরবো না, কারণ আমরা এখন জেনে গেছি যে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে বিভব শক্তির পরিমাণ কীভাবে বৃদ্ধি পাবে, কমে গেলে কমে যাবে। তো এখন আমরা রেফারেন্স ফ্রেম হিসেবে কী ধরবো সেটা এখন গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আমরা ধরে নিব দুইটি বস্তু, প্লিজ ভালো করে শোনো, আমরা ধরে নিব দুইটি বস্তু যদি অসীমে থাকে, দুইটি বস্তু যদি অসীম দূরত্বে থাকে, অর্থাৎ দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি অসীম হয়, দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি কি হয়, অসীম হয়, তাহলে ওটাকে আমরা রেফারেন্স ফ্রেম ধরবো। কি ধরবো? রেফারেন্স ফ্রেম ধরবো। ওকে, আর রেফারেন্স ফ্রেমে বিভব শক্তি সবসময় কত ধরবো? 0 ধরবো। ব্যাপারটা কিন্তু ক্লিয়ারভাবে বুঝো। আমরা এখন দুইটা বস্তু যদি অসীমে থাকে তাহলে ওই অসীমকে আমরা কি ধরছি? রেফারেন্স ফ্রেম ধরছি। আচ্ছা, আমি এটা বোর্ডে আঁকি, হয়তো তোমাদের কাছে কঠিন লাগছে, কঠিন লাগলেও এটা বুঝতে হবে। হ্যাঁ, আমি ক্লিয়ার কনসেপ্টে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে, দেখো, এটা একটা বস্তু এ, এটা একটা বস্তু বি, ঠিক আছে? তো এই দুইটা বস্তু যদি পরস্পর কাছ থেকে দূরে সরে যায় তাহলে তাদের সিস্টেমের যে বিভব শক্তি সেটা কি পাবে? বৃদ্ধি পাবে। তো আগে ছোটবেলায় আমরা রেফারেন্স ফ্রেম হিসেবে ধরেছিলাম কাকে? ভূমিকে। এখন আমরা রেফারেন্স ফ্রেম হিসেবে অন্য একটা জিনিস ধরবো, সেটা হচ্ছে কি? অসীম। অর্থাৎ এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি আর অসীম হয় তাহলে আমরা ওইটাকে ধরবো রেফারেন্স ফ্রেম। আর তুমি ছোটবেলায় ভূমিকে রেফারেন্স ফ্রেম ধরে ওই জায়গাতে বিভব শক্তি কত ধরেছিলা? 0। তাহলে আমরা এখন রেফারেন্স ফ্রেম হিসেবে ধরলাম কি? অসীম। তাহলে অসীমে বিভব শক্তি কত ধরবো? 0। তাহলে অসীমে কি ধরবো? 0। তাহলে অসীমে বিভব শক্তি কত ধরবো? 0। ওকে, তাহলে অসীমে যদি বিভব শক্তি 0 হয়, প্লিজ রিমাইন্ড, অসীমে বিভব শক্তি 0। আর আমরা বলেছি কি? যে দুইটা বস্তুকে যদি দূরে সরায় তাহলে বিভব শক্তি বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, এভাবে অসীমে চলে গেল, তাহলে সব বিভব শক্তি তো সবচেয়ে বেশি হবে। আর অসীমে আমরা রেফারেন্স ফ্রেম হিসেবে ধরে নিয়েছি কত? ওখানে বিভব শক্তি 0। তার মানে একটা সিস্টেমের সর্বোচ্চ বিভব শক্তি কত? 0। কত? 0। তার মানে অসীমে যদি থাকে তাহলে কত ধরে নিয়েছি? ওটা 0। আর আমরা জানি দুটা বস্তুর মধ্যবর্তী ডিস্টেন্স বাড়তে 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 যদি অসীম হয় তাহলে ওখানে বিভব শক্তি কি? সর্বোচ্চ। ঠিক আছে? আর সর্বোচ্চ বিভব শক্তি হিসেবে ধরে নিলাম রেফারেন্স হিসেবে কত? 0। তাহলে কাছে যদি আসে তাহলে বিভব শক্তি কী হবে? 0 থেকে কম হবে, তার মানে কী হবে? ঋণাত্মক হবে। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? আবারও বলছি, আমি হয়তো এটা মাথার মধ্যে ঢুকিনি। সেটা হচ্ছে যে দুইটা বস্তুর মধ্যবর্তী ডিস্টেন্স যদি বৃদ্ধি পায় তাহলে তাদের সিস্টেমের যে বিভব শক্তি সেটা বৃদ্ধি পাবে। ওকে, তাহলে মধ্যবর্তী ডিস্টেন্স করতে 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 যদি অসীম করে দিই তাহলে তাদের মাঝে যে বিভব শক্তিটা থাকবে সেটা থাকবে কি? সর্বোচ্চ। এখন আমি ধরে নিয়েছি যে অসীমে বিভব শক্তি, অসীমকে রেফারেন্স ধরে ওখানে ধরে নিয়েছি বিভব শক্তি 0, ঠিক আছে? আবার এদিকে ধরে নিয়েছি যে দুইটা বস্তু যদি অসীমে থাকে তাহলে তাদের মধ্যে বিভব শক্তি কী থাকবে? সর্বোচ্চ। তার মানে সর্বোচ্চ বিভব শক্তি ইজ ইকুয়াল টু অসীমে যে বিভব শক্তি, আর অসীমে যে বিভব শক্তি সেটা কত ধরেছি? 0। তার মানে সর্বোচ্চ বিভব শক্তি কত? 0। ক্লিয়ার? তাহলে দুইটা বস্তু সর্বোচ্চ যদি অসীমে থাকে তাহলে তার সর্বোচ্চ বিভব শক্তি থাকবে কত? 0। তাহলে কাছে যদি আসে তাহলে বিভব শক্তি কমবে না? কমবে না। তাহলে যদি কমে তাহলে কি 0 থেকে কমবে, তার মানে কি মাইনাস হবে। তার মানে অসীম থেকে দুইটা বস্তুর মাঝে যে কোনো ডিস্টেন্সে যে বিভব শক্তি সঞ্চিত থাকবে সেটা হচ্ছে কি? নেগেটিভ। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আমি হয়তো বুঝাতে পেরেছি। তাহলে এই ফিল্ডটা থাকলো না? থাকলো না? ওকে, গুড। তার এটা হচ্ছে কি? মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে এই ফিল্ডটা কাজে লাগবে। ওকে, যেটা ফার্স্ট ইয়ারের বিষয় তোমরা জানো, ওটা হয়তো করেছো না করনি আমি জানি না, কিন্তু ওইটা না করলেও আর কোনো সমস্যা হবে না, কারণ আমি ফিল্ডটা দিয়ে দিয়েছি। ওকে, তাহলে বিভব শক্তি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন আর একটা তথ্য জানবো যেটা তোমাদের মিসিং আছে। সেটা হচ্ছে, তাহলে এখন কি জানলাম আমরা বলো তো? তাহলে আমরা রেফারেন্স ফ্রেম হিসেবে কি ধরবো? অসীম। আর অসীমে বিভব শক্তি কত? 0, ঠিক আছে? আর অসীমে বিভব শক্তি কী হয়? সর্বোচ্চ। তার মানে সর্বোচ্চ বিভব শক্তি কত? 0। ওকে, এখন আমরা আরেকটা জিনিস জানবো। এটা কাজ শক্তি ক্ষমতাতে কেউ জেনেছে, আর যদি না জেনে থাকে তা আমি এখানে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে
যেই জায়গাতে কনজারভেটিভ ফোর্স থাকবে সেই জায়গাতে বিভব শক্তি থাকবে। মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যে জায়গাতে কনজারভেটিভ ফোর্স থাকবে সেই জায়গাতে কি থাকবে? বিভব শক্তি থাকবে। যেমন তোমাদের বলি, মহাকর্ষ বল কনজারভেটিভ ফোর্স, এই জন্য মহাকর্ষ বলের ক্ষেত্রে কিন্তু বিভব শক্তি ছিল, যেটা 9-10-এ করেছো এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে করেছো। কুলম্ব বল তোমাকে প্রথমেই বলে দিয়েছি যে কুলম্ব বল হচ্ছে কনজারভেটিভ ফোর্স। তাহলে কুলম্ব বল যদি কনজারভেটিভ ফোর্স হয় তাহলে এখানেও কি থাকবে? বিভব শক্তি থাকবে। আর ওই জন্যই আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে তড়িৎ কি শক্তি? বিভব শক্তি। এখন কথা হচ্ছে যে কনজারভেটিভ ফোর্সের সাথে বিভব শক্তির সম্পর্কটা কোথায়? ক্লিয়ার? সেই সম্পর্কটা আমি এখন বলে ফেলি। সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ, আমি এখানে লিখে দিচ্ছি, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ। ক্লিয়ার? এর অর্থ হচ্ছে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ বিভব শক্তির পরিবর্তনের ঋণাত্মক। তার মানে উল্টাভাবে বলতে পারি, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ যদি ডাব্লু হয় তাহলে আমরা এটা লিখতে পারি ডেল ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লু। এটা কিন্তু কাজ শক্তি ক্ষমতাতে ফার্স্ট ইয়ারে বোঝানোর কথা। তোমরা যদি পড়ে থাকো তাহলে ফার্স্ট ইয়ারে কাজ শক্তি ক্ষমতাতে কিন্তু বুঝাবে। এটাই হচ্ছে অরিজিনাল বিভব শক্তির রাশিমালা। কি বললাম দেখো, যে সংরক্ষণশীল বল মানে কোনো সিস্টেমের, কোনো সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু ওই সিস্টেমে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের ঋণাত্মক। ঠিক আছে? তাহলে বলো তো, আমি এখন কি চাচ্ছি? মহাকর্ষ বল দ্বারা সঞ্চিত শক্তি চাচ্ছি। তাহলে এটা কি? মহাকর্ষ বলের ক্ষেত্রে সঞ্চিত বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, আর সামনে কি? মাইনাস। ক্লিয়ার? আবারও শুনে নাও, সংরক্ষণশীল এক কথায় বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের নেগেটিভ। অর্থাৎ যেই জায়গাতে সংরক্ষণশীল বল থাকবে সেই জায়গাতে বিভব শক্তি থাকবে, মাস্ট বি। ক্লিয়ার? আর এটাই হচ্ছে বিভব শক্তির রাশিমালা। অর্থাৎ বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। এখন তুমি জানতে চাচ্ছ মহাকর্ষ বলের ক্ষেত্রে বিভব শক্তির রাশিমালা কি হবে? তাহলে মহাকর্ষ বলের ক্ষেত্রে বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের নেগেটিভ। তুমি এখন জানতে চাচ্ছ কুলম্ব বল কনজারভেটিভ ফোর্স, কুলম্ব বলের ক্ষেত্রে তড়িৎ বিভব শক্তির রাশিমালা জানতে চাচ্ছ। তাহলে কুলম্ব বলের ক্ষেত্রে তড়িৎ বিভব শক্তির রাশিমালা অর্থাৎ তড়িৎ বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কুলম্ব বল দ্বারা কৃত কাজের নেগেটিভ। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে সংরক্ষণশীল বলের সাথে বিভব শক্তি কিভাবে কানেক্টেড, সংরক্ষণশীল বলের সাথে বিভব শক্তি কিভাবে কানেক্টেড সেটা হচ্ছে কি, যে বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের কি? নেগেটিভ। ওকে, তাহলে আমরা এখন কাজ করে ফেলবো। সেটা হচ্ছে কি দেখো, যে তড়িৎ বিভব শক্তি। ঠিক আছে? তাহলে কোনো সিস্টেমের ঠিক আছে, কোনো সিস্টেমের তড়িৎ বিভব শক্তির পরিবর্তন, আমাদের টপিক শুরু হয়ে গেছে। কোনো সিস্টেমের তড়িৎ বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কুলম্ব মাইনাস কুলম্ব বল দ্বারা কৃত কাজ। কি কাজ? কুলম্ব বল দ্বারা কৃত কাজ। ওকে, এখন কোন সিস্টেমের তড়িৎ বিভব শক্তির, এখন কোন সিস্টেমে কোনো সিস্টেম বলতে কি, এটা যে তড়িৎ বিভব শক্তি বলছি তার মানে ওই সিস্টেমে অবশ্যই চার্জটা থাকবে। তাহলে কোনো সিস্টেমে যে কথা বলছি এখানে 2টা চার্জিত পার্টিকেল থাকতে পারে, 3টা চার্জিত পার্টিকেল থাকতে পারে, 1000টা চার্জিত পার্টিকেল থাকতে পারে। আমি জানি না কতগুলো চার্জিত পার্টিকেল থাকবে। ক্লিয়ার? কিন্তু ওই সিস্টেমের
যতগুলো চার্জিত পার্টিকেল থাকুক না কেন, মনে করো একটা সিস্টেমে 10টা চার্জিত পার্টিকেল আছে, তাহলে ওই সিস্টেমটা 10টা চার্জের সমন্বয়ে গঠিত। তাহলে ওই 10টা চার্জের সমন্বয়ে গঠিত ওই 10টা চার্জিত পার্টিকেলের সমন্বয়ে গঠিত ওই সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কুলম্ব বল দ্বারা কি কাজ? কৃত কাজ। ওকে, তাহলে মানে তোমরা হয়তো রিয়েল ফিল পাচ্ছ না, সেটা আমি এখন বলি। মনে করো 10টা চার্জিত কণা দ্বারা একটা সিস্টেম গঠিত। এখন ওই সিস্টেমের তুমি অবস্থার পরিবর্তন করেছো, ঠিক আছে? ওই সিস্টেমের অবস্থার পরিবর্তন করেছো। তাহলে অবস্থার পরিবর্তন করলে ওই সিস্টেমে একটা শক্তি সঞ্চিত হবে। তাহলে ওই সিস্টেমে যে শক্তিটা সঞ্চিত হবে সেই শক্তিটা কি? অবশ্যই যেহেতু চার্জিত পার্টিকেল ওখানে আছে, তার মানে ওটা কি শক্তি? তড়িৎ বিভব শক্তি। তাহলে তড়িৎ বিভব শক্তিটা কত হবে? তড়িৎ বিভব শক্তিটা হবে ওইখানে যে কুলম্ব ফোর্স আছে, ওই কুলম্ব ফোর্স দ্বারা যে কাজ হবে তার কি? নেগেটিভের সমান। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, তাহলে আমরা এখন কাজ শুরু করে দিব যে তড়িৎ বিভব শক্তির রাশিমালা নির্ণয় করব। ওকে, তাহলে আমরা তড়িৎ বিভব শক্তির রাশিমালা নির্ণয় করি। মিশিয়ে দিলাম। তাহলে তড়িৎ বিভব শক্তির রাশিমালা। ওকে, তো ধরে নাও এখানে একটা চার্জ আছে, কিউ চার্জ। ওকে, এই লাইন বরাবর এটা হচ্ছে একটা চার্জ, ধরে নাও কিউ নট। ওকে, তাহলে এই সিস্টেমটা কার সমন্বয়ে গঠিত? এই সিস্টেমটা গঠিত কিউ এবং কিউ নটের সমন্বয়ে গঠিত। ওকে, তাহলে সিস্টেমটা কার সমন্বয়ে গঠিত? কিউ এবং কিউ নট। ওকে, তো এদের মধ্যবর্তী ডিস্টেন্স ধরে নাও, এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত ধরবো? এদের মধ্যবর্তী ডিস্টেন্স ধরে নাও এটা এ বিন্দু দিলাম, এদের মধ্যবর্তী ডিস্টেন্স আর এ। তাহলে কিউ এবং কিউ নট এই দুইটা চার্জের সমন্বয়ে এই সিস্টেমটা গঠিত। আর এই সিস্টেমের মধ্যে এই দুইটা চার্জ আছে কত দূরে? আর এই দূরে। ওকে, আচ্ছা, এখন এই কিউকে ফিক্সড রেখে এই কিউ নটকে তুমি নিয়ে চলে গেছো বি বিন্দুতে। তাহলে দেখো সিস্টেমটা প্রাথমিক অবস্থায় সিস্টেমটা কয়টা চার্জের সমন্বয়ে গঠিত? কিউ এবং কিউ নট। তাহলে এই অবস্থায় ওদের সিস্টেমের একটা কি আছে? বিভব শক্তি আছে। তো ধরে নিলাম এই সিস্টেমের যে বিভব শক্তি সেটা হচ্ছে কত? ইউ এ ধরে নিলাম। এই সিস্টেমের বিভব শক্তি কত? ইউ এ। ওকে, আচ্ছা ইউ ওয়ান ধরলাম। যাও, প্রাথমিক অবস্থায় এই সিস্টেম যখন এরকম ছিল তখন এর যে তড়িৎ বিভব, মানে বিভব শক্তি বললে বুঝে নিবা তড়িৎ বিভব শক্তি, যে বিভব শক্তি সেটা ইউ ওয়ান। এখন দেখো কিউ নট চার্জকে এখন তুমি কোথায় নিয়ে গেছো? বি। তাহলে সিস্টেমটা কয়টা চার্জের সমন্বয়ে গঠিত? দুইটা, একটা হচ্ছে কিউ নট। প্রাথমিক অবস্থায় যখন সিস্টেম ছিল তখন তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল আর এ। এখন পরবর্তীতে সিস্টেমের মধ্যে যে দুটো পার্টিকেল আছে তার দূরত্ব হয়ে গেছে কত? এটা আর বি ধরে নাও। ওকে, তাহলে বলো তো সিস্টেমটা প্রাথমিক অবস্থা থেকে একটা নতুন অবস্থায় গেছে না? তাহলে এখানে একটা নতুন বিভব শক্তি থাকবে না? তো ধরে নিলাম নতুন বিভব শক্তি হচ্ছে কত? ইউ2। ক্লিয়ার? এখন তুমি জানতে চাচ্ছ যে প্রাথমিক অবস্থায় তার বিভব শক্তি ছিল ইউ1, এখন ওই সিস্টেমের অবস্থা চেঞ্জ করার ফলে তার বিভব শক্তি ইউ2 হলো। এখন এই বিভব শক্তির পরিবর্তন কত? এখন বিভব শক্তির পরিবর্তন ডেল ইউ ইজ ইকুয়াল টু ইউ2 মাইনাস ইউ1 ইজ ইকুয়াল টু হোয়াট? এটা জানতে চাচ্ছ। এখন তুমি কিভাবে জানবা? এখন তুমি জানবা যে এই সিস্টেমটা প্রাথমিক অবস্থায় ছিল, প্রাথমিক অবস্থা থেকে যখন আরেকটা চূড়ান্ত অবস্থায় গেল, ওই অবস্থায় সিস্টেমটাকে নিয়ে যেতে কুলম্ব ফোর্স দ্বারা অর্থাৎ কনজারভেটিভ ফোর্স দ্বারা কতটুকু কাজ হয়েছে এটা তুমি নির্ণয় করবা। নির্ণয় করে তুমি যেটা পাবা তার নেগেটিভিটিটাই হলো এই সিস্টেমের যে বিভব শক্তির পরিবর্তন হয়েছে তার কি সমান। ওকে, তাহলে আমরা কাজে লেগে পড়ি। তাহলে আমরা এখন দেখব যে সিস্টেমটা প্রাথমিক অবস্থা থেকে তো এই চূড়ান্ত অবস্থায় গেল, সেক্ষেত্রে কুলম্ব ফোর্স দ্বারা কৃত কাজ কত। আমি এগুলো
ইরেজ করে দিচ্ছি। তাহলে আমরা এখন কিউ ফিক্সড আছে, কিউ নটকে আমি বি অবস্থানে নিয়ে গেছি। তাহলে আমরা এটা যদি এটা বের করি যে কিউ নটকে এ থেকে বিতে নিয়ে যেতে, ভালো করে দেখো, কিউ নট কিউ ফিক্সড আছে, কিউ নট এ থেকে বিতে চলে গেছে, এই কারণে তাদের সিস্টেমের কনফিগারেশনটা কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি যদি এটা নির্ণয় করতে পারি যে কিউ নটকে এ বিন্দু হতে বি বিন্দুতে নিয়ে যেতে কনজারভেটিভ ফোর্স দ্বারা কতটুকু কাজ করতে হয়েছে, এই কাজটুকু যদি বের করতে পারি, ঠিক আছে, তাহলে ওটাই হয়ে গেল সিস্টেম প্রাথমিক অবস্থায় চূড়ান্ত অবস্থায় যেতে কতটুকু কনজারভেটিভ ফোর্স দ্বারা কাজ হয়েছে। ওই কাজটা নির্ণয় করবো, তাহলে ওই কাজটার নেগেটিভিটিটা হয়ে যাবে আমার কি, তড়িৎ বিভব শক্তির পরিবর্তন। ক্লিয়ার? আচ্ছা, তড়িৎ বিভব শক্তি যদি ফিলিংসটা ক্লিয়ার না করতে পারো, তাহলে এই অধ্যায়টাই ধোঁয়াশা থেকে যাবে, এই অধ্যায়টাই ধোঁয়াশা থেকে যাবে। যেমন যারা হচ্ছে ফার্স্ট ইয়ারে মহাকর্ষ অভিকর্ষ করেছো, তারা যদি ভালো করে মহাকর্ষ অভিকর্ষ পড়ে থাকো, তাহলে তো তার জন্য এটা ইজি। কনজারভেটিভ ফোর্স যাদের ক্লিয়ার আছে তাদের জন্য এটা ইজি। তারপর আমি অধ্যায় বলে দিয়েছি যে কনজারভেটিভ ফোর্স কি, তারপরে হচ্ছে তোমার কনজারভেটিভ ফোর্সের সাথে বিভব শক্তির সম্পর্ক কি, আবার বিভব শক্তি একটা বস্তুর ব্যক্তিগত সম্পদ না, এগুলোও বলে দিয়েছি আমি। অতএব কোনো চিন্তা করা দরকার না, কেউ যদি নতুনও বুঝো তাও কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমি ধরে নিলাম যে কিউ নটকে আমি ধরে নাও খুব ক্ষুদ্র, খুব ক্ষুদ্র, আচ্ছা কিউ নটকে এখান থেকে এ থেকে বিতে নিয়ে যাবো। আচ্ছা ধরে নিলাম যে কিউ এখানে আছে, কিউ নট চার্জ এখানে আছে, ধরে নিলাম কিউ নট চার্জ এখানে আছে। তো কিউ নট চার্জ এখানে আছে, কিউ থেকে কত দূরে আছে, আমি দিলাম যে সে কিউ থেকে আছে আর দূরে, ঠিক আছে। এখন কিউ নট চার্জকে আমি অল্প দূরত্ব নিয়ে যাব, কত দূরত্ব, ডি আর দূরত্ব নিয়ে যাব, ঠিক আছে। তারপর তো কিউ কিউ নট এই জায়গাতে যে ফোর্সটা অনুভব করবে সে ফোর্সটা কতটুকু, সে ফোর্সটা হচ্ছে কুলম্ব ফোর্স। কুলম্ব ফোর্স মানে কত, এই বিন্দুতে কিউ নট যে ফোর্স অনুভব করবে সেই ফোর্সটা হচ্ছে এফ ইজিক্যাল টু 1/4 ইপসাইলন নট কত, কিউ নট কিউ ডিভাইডেড বাই কত, আর স্কোয়ার। তার মানে এই বিন্দুতে কিউ নট যে ফোর্স অনুভব করবে সেই ফোর্সটা হচ্ছে 1/4 ইপসাইলন নট কিউ নট কিউ ডিভাইড বাই কত, আর স্কোয়ার। ওকে ওকে, তাহলে এখন এই কিউ নটকে ডি আর সরাতে কৃত কাজ কত, তাহলে কৃত কাজ আমরা জানি ক্ষুদ্র, দেখো কিউ নট কে ডি আর ক্ষুদ্র সরণ ঘটাতে কৃত কাজ ডি ডাব্লিউ ক্ষুদ্র কাজ এফ ডট ডি আর। ক্লিয়ার? এফ ডট কি আর ডি আর। আচ্ছা, ক্ষুদ্র কাজ ফোর্স ডিরেকশন আমরা অ্যালাউ করবো না। আচ্ছা জাস্ট সিম্পল লিখি, এমনি সিম্পল লিখি এফ ডি আর, ঠিক আছে। এখানে আমরা কোনো জাস্ট মান বিবেচনায় লিখেছি, কোনো কিছু ডট গুণন এগুলো ভেক্টর আকারে লিখিনি, কারণ এগুলো পরে জুড়ে দেবো, এখন জুড়লে তোমাদের বেশি ঝামেলা হবে। তো দেখো কিউ নটকে ডি আর ক্ষুদ্র সরণ ঘটাতে কৃত কাজ ডি ডাব্লিউ ইজিক্যাল টু এফ ডি আর। এটা পজিটিভ না নেগেটিভ কৃত কাজ এটা আমরা যাচ্ছি না, পরে কৃত কাজ এটা, ঠিক আছে। তাহলে কিউ নটকে ডি আর ক্ষুদ্র সরণ ঘটাতে কৃত কাজ ডি ডাব্লিউ হচ্ছে এফ ডি আর। এখন বলতো এই এফ কেন ক্ষুদ্র দূরত্ব নিলাম, কারণ দেখো আমরা জানি কুলম্ব ফোর্স কিন্তু দূরত্বের সাথে চেঞ্জ হয়, তাহলে এতটুকু যদি ক্ষুদ্র দূরত্ব নিই তাহলে এই ক্ষুদ্র দূরত্বের জন্য ধরে নিলাম এই কুলম্ব ফোর্সটা কি কনস্ট্যান্ট, কুলম্ব ফোর্সটা কি কনস্ট্যান্ট, তাহলে ক্ষুদ্র কাজ পেয়েছি এফ ডি আর। তাহলে এই ডি আর এর জন্য এই এফ কিন্তু কি কনস্ট্যান্ট, কি এটা কনস্ট্যান্ট। এখন আমরা সরণ ঘটাবো কোথা থেকে কোথায়, এ থেকে কোথায়, বিতে। তাহলে কি করে দেবো কে, ডি আর ঘটাতে যদি ক্ষুদ্র কাজ এত হয় তাহলে এ থেকে বিতে নিয়ে যেতে কিন্তু কাজ কত হবে, ইন্টিগ্রেশন করে দেবো এ থেকে কোথায়, বি। ওকে, তাহলে আমরা করি যে কিউ নটকে এ থেকে বিতে নিয়ে যেতে কৃত কাজ
এই ক্ষেত্রে কিন্তু ডি আর ডি এইটুকু দূরত্বের ক্ষেত্রে কিন্তু এফ কনস্ট্যান্ট ছিল, প্লিজ এফ কি ছিল, কনস্ট্যান্ট ছিল। কিউ নটকে এ থেকে বিতে নিয়ে যেতে কৃত কাজ ডাব্লিউ ইজ ইকাল টু, এটা হচ্ছে কি প্রাথমিক, এখান থেকে নিয়ে গেছে কোথায়, বিতে, ঠিক আছে। তাহলে বির লিমিট কত, কিউ এর সাপেক্ষে আর বি, এই দূরত্বটা কত ছিল, আর বি ছিল। তাহলে আর এ থেকে নিয়ে যাওয়া হয়েছে কোথায়, আর বিতে, ডি ডাব্লিউ। ওকে, তাহলে আর এ আর বি, এখন এফ কত, আর ডি আর। এখন কিন্তু এফ কিন্তু কনস্ট্যান্ট না, এফ কিন্তু কনস্ট্যান্ট না। এফ কেন কনস্ট্যান্ট না, কারণ ডি আর ক্ষুদ্র দূরত্ব ছিল, ক্ষুদ্র দূরত্বের ক্ষেত্রে এফ কনস্ট্যান্ট ছিল, কিন্তু এখন ডি আরটার লিমিট হয়ে গেছে কত, ডি আরটা হয়ে গেছে আর এ থেকে আর বি। তাহলে যেহেতু দূরত্ব এখন আর ক্ষুদ্র দূরত্ব নাই, আর এ থেকে আর বি হয়ে গেছে, তার মানে এখন আমাকে এফ এর দিকে তাকাতে হবে যে এই দূরত্বের সাথে এফটা পরিবর্তন হবে কি না। যখন ক্ষুদ্র দূরত্ব ডি আর ছিল তখন এফ কনস্ট্যান্ট ছিল, কিন্তু এখন দূরত্ব হয়ে গেছে আর এ থেকে আর বি। এখন দূরত্ব যেহেতু আর এ থেকে আর বি হয়ে গেছে, এখন এফটা কি এই দূরত্বের সাথে চেঞ্জ হবে কি না সেটা দেখতে হবে। যদি চেঞ্জ হয় তাহলে সেটা দূরত্বের ফাংশন আকারে লিখতে হবে, আর যদি চেঞ্জ না হয়, কনস্ট্যান্ট হয়, তাহলে তাকে কী করে নিতে হবে, বের করে নিতে হবে। কিন্তু আমরা জানি যে আর মানে এফ কিন্তু দূরত্বের কি ফাংশন, তার মানে আর এর সাথে এফ কি হবে, পরিবর্তিত হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দূরত্বের ফাংশন হিসেবে এফ যে মান সেটা বসিয়ে দেবো। দূরত্বের ফাংশন হিসেবে এফ এর মান দেখো, এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসিলন নট কিউ, 1/4 পাই ইপসিলন নট কিউ ডিভাইড বাই আর স্কয়ার। তাহলে এখানে বসাই দিলাম আর এ আর বি 1/4 পাই ইপসিলন নট কিউ ডিভাইড বাই কত, আর স্কয়ার। আবারও বলছি, এইখানে যখন আমরা এফ বসিয়েছিলাম তখন এই এফ ছিল এই ডি আর দূরত্বের জন্য কনস্ট্যান্ট, কিন্তু এইখানে যখন আমরা এখন দূরত্বটা কত নিয়েছি, ডি আর না, দূরত্বকে আমরা চেঞ্জ করে কত করেছি, আর এ থেকে আর বি। এখন আর এ থেকে আর বি দূরত্বের জন্য এফ কি কনস্ট্যান্ট থাকবে না থাকবে না এটা দেখতে হবে। আমরা জানি যে আর এ থেকে আর বি দূরত্বের জন্য এফ কিন্তু কি না, এখানে এই অঙ্কের ক্ষেত্রে, এই সলিউশনের ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট না। কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট না, এটা কিন্তু বুঝতে হবে। এটাই হচ্ছে মেন জিনিস, এতটুক থেকে মেন জিনিস, ঠিক আছে। যদি আর এ থেকে আর বি দূরত্ব আমি চেঞ্জ করলাম, এই দূরত্বের চেঞ্জের ক্ষেত্রে যদি এফ কনস্ট্যান্ট থাকতো না, তাহলে এফটাকে বাইরে বের করে নিতাম। কিন্তু এফ যেহেতু কনস্ট্যান্ট থাকছে না, দূরত্বের সাথে পরিবর্তন হচ্ছে, তাহলে এফ যে দূরত্বের সাথে পরিবর্তন হচ্ছে, তো এফ দূরত্বের সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা তখন তোমাকে ফাংশন আকারে কি করতে হবে, বসাতে হবে। সেটা আমি বসিয়ে দিয়েছি 1/4 পাই ইপসিলন নট কিউ ডিভাইড বাই কত, আর স্কয়ার। ওকে, দিয়ে এখানে আমি কি দিয়ে দিলাম, ডি আর দিয়ে দিলাম। হয়েছে? আচ্ছা, তাহলে আমি এটা মিশিয়ে দিলাম। এটা আমি এদিকে মিশিয়ে দিলাম। চিত্রটা আমার এইদিকে আঁকলে একটু সুবিধা হতো এখানে লেখার, এখানে সব কিছু আমাকে মিশিয়ে দিতে হচ্ছে। আচ্ছা যাই হোক, এটা আমি মিশিয়ে দিলাম, এইদিকে আমি মিশিয়ে দিলাম, সবারই তোলা হয়ে গেছে। ওকে, আমি এখানে ফ্রেশভাবে লিখতেছি এই কর্নারে। সেটা হচ্ছে কি যে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু ছিল আর এ আর বি, ঠিক আছে। 1/4 পাইটা আমরা এদিকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসিলন নট, হ্যাঁ, আর কিউ তো কনস্ট্যান্ট, বাইরে বের করে নিলাম, তাহলে কিউটা বাইরে বের করে নিলাম। ওকে, 1 কত, আর স্কয়ার কত, ডি আর, ঠিক আছে। এখন এর যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই 1/r স্কয়ার, 1/r স্কয়ার ইন্টিগ্রেশন কি হবে, 1/r স্কয়ার। ওকে, তাহলে আমরা কি করি, সিম্পল ভাবে করি, কিউ/4 পাই ইপসিলন নট, এটাকে r টু দি পাওয়ার -2 dr করে নিলাম। তাহলে আর এ ডিভাইড বাই আর বি, যাদের বুঝতে সমস্যা হয় তাদের জন্য আমরা জানি যে পাওয়ার থাকে তার সাথে কত যোগ হয়, 1 যোগ হয়। 1 যোগ হলে কত হবে, এই -2 এর সাথে 1 যোগ হলে -1, ওই -1 দ্বারা আবার কি হবে, ভাগ হবে। ওকে, তাহলে কিউ নট ডিভাইড বাই 4 পাই ইপসিলন নট। ওকে, তাহলে এটা হলো কি আর টু দি পাওয়ার 1 যোগ করলে কত হবে, -1,
ওই পাওয়ার 1 দ্বারা কি হয়ে যাবে -1 দ্বারা ভাগ হয়ে যাবে এইটা, ঠিক আছে। আর এ কত, আর বি হলো, আর বি এই। এখন কিউ নট কিউ ডিভাইড বাই 4 পাই ইপসাইলন নট, মাইনাসটা যদি আমি সামনে দিই তাহলে সামনে চলে আসলো মাইনাস, যদি সামনে চলে আসে তাহলে কত 1 ভাগ আর, আর এ আর কত আর বি। ওকে, এখন এটা সমান সমান আমরা লিখতে পারবো মাইনাস কিউ নট কিউ ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট 1 ভাগ আর এ, 1 ভাগ আর এর জায়গাতে হবে 1 ভাগ আর বি মাইনাস 1 ভাগ কত আর এ, ঠিক এইটা। ক্লিয়ার হলো? ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের কনজারভেটিভ ফোর্স দ্বারা কি কৃত কাজ। এবার আমরা কনজারভেটিভ ফোর্স দ্বারা যেহেতু কৃত কাজ পেয়ে গেছি, আমরা এখন অনায়াসে এই সিস্টেম প্রাথমিক অবস্থায় এইরকম ছিল, কিউ ছিল এখানে, কিউ নট ছিল এখানে, চূড়ান্ত অবস্থায় কিউ যে জায়গাতে আছে সেই জায়গাতেই ছিল, কিন্তু কিউ নট চলে গিয়েছিল কি কিউ বি এ। এই ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে, ইউ টু মাইনাস ইউ ওয়ান, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লু। ক্লিয়ার? কি ডাব্লু, মাইনাস ডাব্লু সমান সমান। এখন বলতো মাইনাস মাইনাস কি যাবে, প্লাস হয়ে যাবে এখানে, কারণ মাইনাস আছে সামনে, মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, কিউ নট কিউ করলাম ডিভাইড বাই 4 পাই ইপসাইলন নট করলাম, ঠিক আছে। তারপরে 1 ভাগ আর বি ডিভাইডেড বাই মাইনাস 1 ভাগ কত আর এ। সূত্রের মাইনাস ছিল আমাদের, মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তির কি হচ্ছে পরিবর্তন, অর্থাৎ একটা সিস্টেমকে যদি এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে চায় তাহলে সেক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির কি পরিবর্তন, এটাই হচ্ছে সূত্র। ক্লিয়ার? এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে আর এটা হচ্ছে তাদের প্রাথমিক দূরত্ব, প্লিজ, আর এটা হচ্ছে কি দূরত্ব, প্রাথমিক দূরত্ব, আর আর বিটা হচ্ছে পরবর্তী দূরত্ব। ক্লিয়ার? অর্থাৎ একটা সিস্টেম প্রাথমিক অবস্থায় যেরকম ছিল সেই অবস্থা থেকে চূড়ান্ত অবস্থায় গেছে, তো সেক্ষেত্রে বিভব শক্তির পরিবর্তন কত হবে তার হচ্ছে ইকুয়েশন এটা, ঠিক আছে। ফাইনাল স্টেটের বিভব শক্তি মাইনাস ইনিশিয়াল স্টেট বা প্রাথমিক অবস্থার বিভব শক্তি ইজ ইকুয়াল টু কিউ নট কিউ ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট 1 ভাগ আর বি মাইনাস 1 ভাগ আর এ। এটা হচ্ছে আর বিটা হচ্ছে কি চূড়ান্ত অবস্থায়, কি অবস্থায়, চূড়ান্ত অবস্থায় ওই সিস্টেমের যে দুইটা চার্জ থাকবে বা যে দুটা পার্টিকেল থাকবে তাদের মধ্যবর্তী দূরত্ব, আর এটা হচ্ছে প্রাথমিক দূরত্ব। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ইকুয়েশন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকলো, সামনের দিন আমরা এখান থেকে আরো কিছু, এখনই কিন্তু শেষ না, এই পর্যন্ত মধ্যবর্তী অবস্থায় রাখলাম, এখান থেকে আমরা সামনের দিন অগ্রসর হব, ঠিক আছে। থ্যাংক ইউ।